স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতোই আজও আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে কিভাবে নেবেন সরকারি চাকরির প্রস্তুতি, অর্থাৎ সরকারি চাকরি করতে যারা ইচ্ছুক এবং সামনের দিনগুলোতে যারা আসলে এই ব্যাপারে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা আসলে কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন দিকগুলোতে বাড়তি নজর দিতে হবে, কিভাবে পড়াশোনা করবেন, কি ধরনের পোশাক পরবেন, আপনার আচার আচরণ কেমন হবে, একেবারে আদ্যপান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন সাকসেস মাল্টিপারপাস অ্যান্ড ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান এমডি জামান। এমডি জামান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ TVN24 দর্শক শ্রোতাদের, এবং ধন্যবাদ আমি জানাচ্ছি আরো যে TVN24 এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জি দর্শক, অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্যাশে যারা বাড়ি কিংবা প্রপার্টি কিনতে চান তাদের জন্য কিন্তু আমাদের আলোচনার বিষয় থাকছে এবং আরো একজন অতিথি আমার সঙ্গে যুক্ত হবেন। এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে আপনি সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি TVN24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এছাড়াও আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও করতে পারেন। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করব। এমডি জামান, সরকারি চাকরির প্রস্তুতির কথা আমরা বলছি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রস্তুতির একদম শুরুর প্রস্তুতিটা কেমন হবে, অর্থাৎ যিনি প্রস্তুতি নিতে চাচ্ছেন তিনি একদম শুরুতে কি করবেন? অ্যাকচুয়ালি যদি শুরুতে বলতে চাই যে আপনার ইন্টারভিউ একটা সেট হয়েছে, ফেস টু ফেসে যাবেন আপনি, সেই ক্ষেত্রে আপনাকে আগে রিসার্চ করতে হবে আপনি কোন কোম্পানি বা কোন অফিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন। সেই অফিসটা সম্বন্ধে আপনাকে ডিটেলস একটা আইডিয়া নিতে হবে। দেন আপনি কি পজিশনে যাচ্ছেন সেই পজিশনটা রিসার্চ করতে হবে। সেই পজিশনে আপনার রেসপন্সিবিলিটিগুলো কি সেগুলো দেখতে হবে। তারপরে আপনার একটু ড্রেস কোডটা মেনটেন করতে হবে, ডিপেন্ড অন ইউর পজিশন, হুইচ পজিশন ইউ আর গোয়িং টু দেয়ার। সো ডিপেন্ড অন পজিশন আপনার ড্রেস কোডটা একটু মেনটেন করবেন। অ্যান্ড দেন আপনার সাথে থাকতে হবে বেশ কয়েকটা রিজিউমি, মিনিমাম 5-6টা রিজিউমি নিয়ে যাবেন, এবং আপনাকে অন টাইমে ইন হইতে হবে। 5-6টা রিজিউমি মানে কি? কারণ ইন্টারভিউ প্যানেলে আপনার 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে। এখন তারা যদি আপনার কাছে সাডেনলি রিজিউমি চেয়ে বসে, দেন ইউ নিড টু প্রোভাইড দেম। আচ্ছা, দেন সবাইকে হচ্ছে যে একটা করে রিজিউমি দিতে হবে। এই জন্য আসলে হয়তো দুই একজনের কাছে আছে, আবার দুই একজনের কাছে নাই আপনার রিজিউমিটা। সেই ক্ষেত্রে আপনাকে ক্যারি অন করতে হবে, এবং সাথে সাথে আপনি আপনার এডুকেশন ইভ্যালুয়েশনটা ক্যারি অন করবেন। যদি এডুকেশন ইভ্যালুয়েশনটা তারা দেখতে চায়, যেন আপনি তাদেরকে শো আপ করতে পারেন। আচ্ছা, সব পেপারস আসলে সাথে করে নিয়ে যাওয়ার কথা আপনি বলছেন। যেই রিসার্চ গুলোর কথা আপনি বলছিলেন যে যে পজিশনের উপরে পড়াশোনা করতে হবে, যে কোম্পানিতে কাজ করতে আগ্রহী সেটার বিষয়ে পড়াশোনা করতে হবে, এটার রিসোর্স গুলো আসলে কি কি? ইন্টারনেট? হ্যাঁ, এগুলো রিসোর্স আসলে ইন্টারনেটই না। আপনি সাপোজ একটা কোম্পানিতে যাচ্ছেন বা একটা অফিসে যাচ্ছেন, কোন অফিসে আপনি যাচ্ছেন সেই অফিসটাতে আপনি যদি গুগল সার্চ করেন তাদের কাজগুলো কি, তারা কি নিয়ে কাজ করে, বা আপনার পজিশনটা কি, আপনার পজিশনের রেসপন্সিবিলিটি কি, এগুলো আপনাকে রিসার্চ করে যেতে হবে। কারণ ওখান থেকে আপনাকে অনেক কোশ্চেন করতে পারে যে তুমি এইটা সম্বন্ধে তোমার নলেজ আছে কিনা, এইটা আমরা যে এই কাজগুলো করি এই আমাদের অফিস সম্বন্ধে তোমার নলেজ আছে কিনা, বা তুমি যে পজিশনে ইন্টারভিউ দিতে আসছো সেই পজিশন সম্বন্ধে তোমার কতটুকু নলেজ আছে, এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে মেবি। সো এই জন্যই আপনারা যাওয়ার আগে আপনারা রিসার্চ করবেন যে কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনি কি পজিশনে যাচ্ছেন। জি, একটা বিষয় আসলে খুবই কমন, আমরা সবাই হয়তো জানি, কিন্তু তারপর আমরা সবাই খুব কনফিউজ থাকি, সেটি হচ্ছে পোশাক আশাক কেমন হবে ইন্টারভিউ বোর্ড। অ্যাজ ইউজুয়াল প্রফেশনাল ড্রেসটা তো হতেই হবে। একটা শার্ট, সুন্দর একটা শার্ট, একটা প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক হোয়াইট শার্ট, এবং ব্ল্যাক হতে পারে বা ব্লু হতে পারে, কোট, টাই, এগুলো হলেই হয়। সলিড কালারের, নারী পুরুষ দুজনের জন্য একই রকম। নারীরা অনেকে আছেন যে অনেকেই হয়তো বা ব্লেজার পরতে কিংবা শার্ট প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কেউ কেউ হয়তো সালোয়ার কামিজ, বিশেষ করে আমাদের কমিউনিটির কথা যদি বলি, সালোয়ার কামিজ কিংবা শাড়িতে তারা কমফোর্টেবল, হিজাব পরতে কমফোর্টেবল, সেই ক্ষেত্রে তারা কি করবেন? আমি আসলে অ্যাকচুয়ালি শাড়ি বা
মানে তারা যেটা আপনার অভ্যস্ত এখন সেটা সেক্ষেত্রে আমি কি করবে? অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তাই অ্যাজ ইউজুয়াল প্যান্ট শার্টটাই সবচেয়ে বেটার, প্যান্ট শার্ট এবং কোট। এবং হেজাবে কোনো প্রবলেম নেই, হেজাব আপনি পড়তে পারেন। হিজাব পড়তে পারবেন, কিন্তু পোশাকের ক্ষেত্রে আসলে পোশাকের ক্ষেত্রে প্রফেশনালিজমটা বজায় professionalism-টা রাখার বজায় উপরই রাখাটা সবচেয়ে আসলে better। এটার কোনো আসলে উত্তম, বিকল্প নেই আপনি বলছেন। কি ধরনের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউ পড়ে? অ্যাকচুয়ালি ফেস টু ফেসে তারা ডিপেন্ড করবে আপনি কোন পজিশনের জন্য যাচ্ছেন। সেই পজিশন যদি হয়, সেই পজিশন জন্য স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে, ওগুলো কম থাকে। মেইনলি থাকে হলে কিছু কমন কোশ্চেন আছে, যে কমন কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এবং ওই কমন কোশ্চেনের ফাঁকে ফাঁকে তারা হয়তো আপনাকে আস্ক করবে যে আপনি যে সাইটটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যে পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন। যেমন কমন একটা কোশ্চেন হতে পারে যে tell me about yourself, or introduce yourself, or what are you doing now. সে এইভাবে আপনাকে হয়তো ফার্স্ট কোশ্চেন দিয়ে তারা স্টার্ট করতে পারে। তারপরে বলতে পারে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ গ্রেটেস্ট উইকনেস, হোয়াট ইজ ইউর হোয়াই ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস পজিশন। সে এই ধরনের কোশ্চেন হলো কমন কোশ্চেন। এই কমন কোশ্চেনগুলো তো আপনাকে জানতেই হবে। আমরা দেখে আসছি যে কমন কোশ্চেনের আনসারগুলো সবাই আসলে কমনলি ভাবে একই ধরনের দিয়ে এসে থাকেন। সেই ক্ষেত্রে আসলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও আসলে বছরের পর বছর একই ধরনের প্রশ্ন করছেন, একই ধরনের উত্তর পাচ্ছেন না, উত্তরটা একটু ডিফারেন্ট হয়, একটু different। একই ধরনের হয় না। যখন আচ্ছা। ক্যান্ডিডেট আস্কিং হয়তো ডিফারেন্ট, সেম হতে পারে, কিন্তু এক একটা ক্যান্ডিডেট আসলে এক এক ধরনেরই আনসার দেয়। আচ্ছা, এই বিষয়টা কিন্তু- আসলে আপনার কাছে জানতাম যে কিন্তু একটু এই ভিন্ন ভাবে জিনিসগুলো- দেওয়ার উপরে আসলে কি হ্যাঁ। নির্ভর করে কিনা কিছু? অবশ্যই, কিন্তু এই জিনিসগুলো আসলে জানতে হবে যে আমি টেল মি অ্যাবাউট সেলফ বলবো, এটাকে আমি কিভাবে বললে ইন্টারভিউয়ার তারা হ্যাপি ফিল করবে। তো এখানে টেল মি অ্যাবাউট সেলফ বলতে আপনাকে আপনার পার্সোনাল কিছু তারা জানতে চাচ্ছে না। দ্যাট মিনস তারা জানতে চাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কি আছে এবং এডুকেশন কি আছে এবং আপনার এক্সট্রা স্কিল কি আছে। তারা সেই জিনিসটাই কিন্তু মিন করে। আমরা হয়তো অনেকেই বুঝি না, টেল মি অ্যাবাউট সেলফ মনে হয় আমার সম্বন্ধে পুরা টাই জানতে চাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা না। টেল মি অ্যাবাউট সেলফ অ্যাকচুয়ালি হলো আপনার যে আপনার এডুকেশন কি, আপনার এক্সপিরিয়েন্স কি এবং আপনার এক্সট্রা স্কিল কি আছে। দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দোজ থিংস। জি, একটা বিষয় আসলে সবারই এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটি হচ্ছে দেখা যায় যিনি আসলে চাকরি প্রার্থী তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের সাথে তার চাকরির যে বিষয় সেটি অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। নাও মিলতে পারে। তখন আসলে ইন্টারভিউ বোর্ডে এক ধরনের প্রশ্ন আসে যে আপনি এই বিষয়ে পড়েছেন, আপনি কেন এখন এই ব্যাপারে চাকরি করতে এসেছেন? এই প্রশ্নের উত্তরগুলো আসলে কি ধরনের হতে পারে? এই ধরনের যদি আপনার সাবজেক্ট ওয়াইজ না ম্যাচ করে, সেই ক্ষেত্রে আপনার কমন যে কোশ্চেন গুলো আছে সেই কমন কোশ্চেন গুলোই করবে। এবং সেখানে যদি আপনার ওরা সাবজেক্ট ওয়াইজ বা পজিশন ওয়াইজ আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে ম্যাচ করছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোথাও না কোথাও আপনার রিজুমিতে আপনার ওইটার সাথে কিছু এক্সপিরিয়েন্সের ম্যাচিং আছে, সেই ক্ষেত্রে আপনাকে পিক করতে হবে রিজুমি থেকে যে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো তোমার এই পজিশনে। আচ্ছা, এইভাবে তারা আনসার। চাকরির ক্ষেত্রে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাকি এক্সপেরিয়েন্স কোনটাকে বেশি প্রেফার করা হয়? ইট ইজ বোথ। দুটোকে। জি, তবে হায়ার পজিশন গুলোর জন্য আপনার যেটা এক্সপিরিয়েন্স পজিশন, সেগুলোর জন্য তারা এক্সপিরিয়েন্সকেই প্রাধান্যটা বেশি দেয়। জি। আমাদের কমিউনিটিতে যেহেতু আপনার কাছে এই ধরনের অনেকেই আসেন আপনার পরামর্শ নেওয়ার জন্য, আমি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির বিষয়ে জানতে চাইবো। বাংলাদেশি কমিউনিটির যারা সদস্য রয়েছেন তারা আসলে ইন্টারভিউগুলোতে কোন ধরনের সংকটের অভিযোগ আপনার কাছে এসে করে, কিংবা আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে যে আমাদের কমিউনিটিতে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোতে আমরা কাজ করতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা ঠিকমতো ইমেলটা চেক করতে পারে না বা চেক করে না, ফোনটা ঠিকমতো পিক করে না, হয়তো এই র্যান্ডাম সে তার অ্যাপ্লিকেশন যাচ্ছে, কিন্তু সাডেনলি হয়তো কেউ কল করলো, ইন্টারভিউয়ার হয়তো কল করছে, কিন্তু কলটা টাইমলি সে পিক করতে পারলো না। এমনও আমি পাইছি যে তার ইন্টারভিউ সেট হয়েছে, ইমেল করছে, কিন্তু সেই ইমেলটা দেখছে হইলো ইন্টারভিউ ডেট ওভার হয়ে গেছে, তারপরে সেই ইমেলটা চেক করছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি ফেস করি। এটা যেটা আমি বারবার তাদেরকে রিমাইন্ডার দিই এই জিনিসটা যেন তারা না করে। এবং আরো কিছু প্রবলেম তারা ফেস করে, যেমন ইন্টারভিউ কোশ্চেনগুলো আমি যে স্টাডি করাচ্ছি তারা ঠিকমতো অ্যাটেনশন দিচ্ছে না বা ঠিকমতো তারা বাসায় একটু পড়াশোনা করতেছে না, ওই যতটুকু ক্লাসে তারা করতেছে ততটুকুই।
এই জন্য আসলে ইন্টারভিউ, ফেস টু ফেস ইন্টারভিউ একটু সিরিয়াসলি নিতে হবে যদি আপনি সাকসেসফুলি ওভারকাম করতে চান। জি, বাসায় পড়াশোনার যে প্রস্তুতি কিংবা ক্লাস কিংবা বাসার মধ্যে যে সমন্বয়, সেই ব্যাপারে আসলে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? কিভাবে একজন পড়াশোনা করবেন কিংবা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন? অ্যাকচুয়ালি বাসায় এত বেশি পড়ার দরকার নাই। আপনার যদি যখনই আপনি টাইম পান, হাফ এন আওয়ার সময় পাইছেন, আপনি একটা জিনিস নিয়ে বসে গেলেন, একটু দেখলেন, আবার হয়তো হাফ এন আওয়ার টাইম পেলেন, একটা জিনিস নিয়ে বসে গেলেন, দেখলেন, আর ক্লাসে অন টাইম আসলেন, আসে দেখলেন যে আপনার এখানে ক্লাসে কি হচ্ছে, জিনিসগুলো একটু ফলো করেন, কিভাবে বা তারা এক্সপ্লেন করতেছে, এই জিনিসগুলো ফলো করলেই হয়। আমার তো অতটা ওই আগে আমরা যেরকম এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছি সেরকম দরকার নাই তো। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কেমন কাজ করে ইন্টারভিউ হ্যাঁ, বোর্ডে? এটা একটা বড় খুবই সুন্দর কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ ব্যালেন্সটা তো আমাদের আছেই, তারপরও আমি বলবো যে তারা তাদের মতো ফ্লুয়েন্সি ল্যাঙ্গুয়েজ তারা চাচ্ছে না। আচ্ছা, তারা চাচ্ছে হলো আপনি তাদের কথাটা বুঝতে পারছেন কিনা এবং তাদের এগেইনস্টে আপনি আনসারটা করতে পারছেন কিনা এবং কম্পিউটারে আপনি কাজগুলো সঠিকভাবে করতে পারছেন কিনা, এইটা হলেই জ্ঞান। অর্থাৎ যারা আসলে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে কিছুটা দুর্বল, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই। কিছু নেই। পড়াশোনার যে প্রস্তুতির কথা আমরা শুনছিলাম, যে প্রশ্নগুলোর কথা বলছিলাম, কিছু কমন প্রশ্নের প্রস্তুতি হয়তো সবাই কম বেশি নেন। প্রশ্নের উত্তরগুলো কি আসলে খুব সাবলীল কিংবা ন্যাচারাল হওয়াটাই তো মনে হয় যে ন্যাচারাল ভালো? হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আসলে একটু শুনবো, আপনার পরামর্শ শুনবো। এখন যে কোশ্চেন গুলো তারা করবে, আপনার চেষ্টা করতে হবে সুন্দর সেন্টেন্সে, কনসাইজ সেন্টেন্সে তাদেরকে বলতে হবে, ইউজ করতে হবে কনসাইজ ওয়ার্ড, কনসাইজ সেন্টেন্স। এখন কমপ্লিকেটেড সেন্টেন্স যেন না হয়, কমপ্লিকেটেড ওয়ার্ড যেন না হয়, এবং সাবলীল ভাষা তাদেরকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। জি, সাধারণ জ্ঞান কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর কি জোর দিতে হয়? না, এগুলোর উপরে জোর দিতে হয় না। এগুলো নিয়ে খুব একটা এখানে ওই ধরনের ইন্টারভিউ কোশ্চেন হয় না। সাধারণত ইন্টারভিউ ডিউরেশন কতক্ষণ থাকে? ইট ইজ ডিপেন্ড করে, যদি দেখতেছে যে আপনি ভালো করছেন, দে উইল কিপ গোয়িং। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আপনি ফার্স্ট দু একটা কোশ্চেনই খারাপ করে ফেলছেন, তখন হয়তো আপনাকে ছেড়ে দিবে। অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি ধরেই নেন যে আমি প্রার্থীকে সিলেক্ট করব না, তখন তারা আর সেখানে সময় অপচয় করে না। আগাতে চায়। অর্থাৎ সময় যদি বেশি লাগে ইন্টারভিউ দেওয়ার সময়, সেটি হচ্ছে একটা পজিটিভ বিষয়। আমাদের কমিউনিটিতে বর্তমান সময়ে, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতার আলোকে জানবো নারীরা কেমন করছে। অনেক ভালো করছে। আমি তো বলবো যে ছেলেদের চাইতে আমাদের কমিউনিটির যারা মেয়েরা আছে, আচ্ছা, তারা অনেক অনেক ভালো করছে। তারা বেশ ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে এবং তারা বাসায় মনে হয় বেশ ভালো স্টাডি করে। ছেলেদের চাইতে আমি দেখতে পাচ্ছি যে মেয়েরা অনেক ভালো করছে এবং তারা ভালো ভালো পজিশন অলরেডি চলে যাচ্ছে। আমার কনসাল্টিং ফার্ম থেকে অনেক মেয়ে আপনার ভালো ভালো পজিশন। কোন কোন ধরনের পজিশন গুলোতে আমাদের কমিউনিটি থেকে বেশি যাচ্ছেন? এটা এনওয়াইপিডি তে আছে, আপনার হিউম্যান রিসোর্সে আছে, তারপরে আপনার কি বলবো হোমল্যান্ড সিকিউরিটিতে আছে, মোটর ডিএমবি তে আছে, স্কুলে আছে, স্কুলে অনেক ছেলে মেয়ে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টই আছে অ্যাকচুয়ালি। বিভিন্ন ডিপার্টমেন্টে আসলে নারীরা রয়েছেন। এটা একটা আশার কথা যে নারীদের যেই অধিকারের কথা আমরা বলি কিংবা তাদের নিজস্ব অস্তিত্ব প্রমাণ কিংবা নিজের একটা দৃঢ়তার কথা যেটা আমরা বলি, সেটি আমাদের কমিউনিটিতে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এমনি যেমন আরো বেশ কিছু বিষয় আপনার কাছে জানার রয়েছে, তার মধ্যে একটি বিষয় আমি একটু জানার চেষ্টা করব, যে বর্তমান সময়ে যে চাকরির প্রস্তুতির কথা আমরা বলছি, ইন্টারভিউ বোর্ডে আসলে কোন জায়গাগুলোতে একটু বৈষম্যের বিষয় চলে আসে? বয়স কি এখানে কোনো কিছু ম্যাটার করে কিনা, কিংবা আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বলছিলাম, কেউ হয়তো খুব ভালো ফ্লুয়েন্ট ইংরেজি জানে, সেই জায়গাগুলোতে আসলে কোনো বৈষম্য তৈরি হয় কিনা, এবং বিশেষ করে নারী পুরুষ এই জায়গাতে কোনো বৈষম্য তৈরি হয় কিনা? না, আমি তো এরকম এখনো পাইনি যে বৈষম্য আছে। কারণ হলো নারী পুরুষ, এটা ডিপেন্ড করে পুরাটাই হলো আপনি নিজে কতটা নিজেকে তাদের কাছে উপস্থাপন করতে পারছেন। সেটা ডাজন্ট ম্যাটার আপনি নারী আর পুরুষ। আপনি যদি সুন্দরভাবে সাবলীল ভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারেন, তাহলেই দে উইল হায়ার ইউ। এখন এখানে ছেলে না মেয়ে, সাদা না কালো, বা আপনি বয়সের বিষয়টাও জানতে চাচ্ছিলাম, বয়স কম অথবা বেশি, ডাজন্ট ম্যাটার।
কিন্তু আপনি ইন্টারভিউটা ভালো করছেন কিনা সেটাই হলো ম্যাটার। অপেক্ষাকৃত যারা একটু প্রবীণ, যদি আমি বলি যে 50+ যাদের বয়স রয়েছে, তারা আসলে কিরকম করছেন কিংবা তাদের আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন? তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, অনেক ভালো সম্ভাবনা আছে। আমার এখানেই আছে বেশ কয়েকজন আপনার বাংলাদেশেই 20 ইয়ার্স তারা ব্যাংকার ছিলেন, বা 20 ইয়ার্স কেউ অন্য কোনো কোম্পানিতে বা অন্য বাংলাদেশে কোনো জব করে আসছেন, 20 ইয়ার্স করার পরে তারপরে এখানে আসছে, এখানে আসার পরে এখান থেকে খুব ভালো একটা জব নিয়ে গেছে। আচ্ছা, আমি বলবো তাদেরও বেশ অপশন আছে, তারাও চেষ্টা করতে পারে। জি। যেহেতু এখানে এজ কোনো ব্যালেন্স নাই, এখানে কোনো একেবারেই সর্বোচ্চ আসলে কতর পরে আর সম্ভব না, এটাও একটু জেনে রাখি। এখানে যেহেতু এইজের কোনো লিমিটেশন নাই, আপনি এনি টাইম এনি এইজে ইউ ক্যান ট্রাই ইট। যে কোনো বয়সেই আসলে চেষ্টা করা সম্ভব, এবং আপনি বলছিলেন যে বয়স আসলে কোনো ব্যারিয়ার না, এটা নিঃসন্দেহে একটি সম্ভাবনার কথাই আমরা বলছি। অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে ইন্টারভিউটা আসতে পারে? এটা ডিপেন্ড করে আপনার ওদের কত দ্রুত লোক দরকার এবং তাদের বাজেটটা আছে কিনা, ঠিক তো এইটা ডিপেন্ড করে। নর্মালি আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু পজিশন গুলোর জন্য দেখা যাচ্ছে উইদিন 1 মান্থের মধ্যেই তারা কল করতেছে ইন্টারভিউর জন্য। আবার কিছু কিছু পজিশন দেখা যাচ্ছে যে 3 মান্থ 4 মান্থ চলে যাচ্ছে, 3-4 মাসে হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ। তো এখন এটা ডিপেন্ড করে ওদের কত দ্রুত লোক দরকার। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা আসলে তাদের পছন্দের এই জায়গাগুলো কিংবা চাকরির জায়গাগুলো আসলে কোথায় খুঁজবেন, তারা কিভাবে বুঝবেন কোথায় এখন ভ্যাকেন্সি চলছে? সেই ওয়েবসাইট গুলোতে যেতে হবে। নিউ ইয়র্ক স্টেটের যে ওয়েবসাইটটা আছে, সিভিল সার্ভিস এক্সাম, গুগলে সার্চ করলেই হয়। নিউ ইয়র্ক স্টেটের যে জবগুলো আপনার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলেই হয়। আর সিটির যে জবগুলো সিটির ওয়েবসাইটে গেলেই হবে। এবং ফেডারেল যে জব গুলো আছে ফেডারেলের ওয়েবসাইটে যেতে হবে usa.gov। আর স্টেটের গুলা গুগলে সার্চ করলেই হয়, নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, তাহলে চলে আসবে। আর সিটির গুলা তো DCAS, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই 3টা ওয়েবসাইটে গেলেই আমরা গভর্নমেন্ট সেক্টরে যাব। 3টা বেসিক এডুকেশনাল রিকোয়ারমেন্টস এখানে কিছু কিছু পজিশন আছে হলো আপনার কোনো এডুকেশন লাগে না, এক্সপেরিয়েন্স হলে ইজ এনাফ, বাট ইট ইজ লিমিট পজিশন। ওগুলো আপনার খুব একটা ভালো পজিশন হবে না। আচ্ছা, বাট মিনিমাম এডুকেশন হলো ইন্টারমিডিয়েট, বাংলাদেশে যেটা ইন্টারমিডিয়েট, এখানকার হাই স্কুল ডিপ্লোমা, আর ম্যাক্সিমাম আপনার যতটুকু আছে। যারা বাংলাদেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশের ডিগ্রি হয়তো তাদের আছে, এখানে এসে তারা পড়াশোনা করেনি, এখানে আসলে তারা ডিগ্রি মানে তাদের ওই সেই ডিগ্রিটাকে কিংবা সেই সার্টিফিকেটটাকে আসলে ইভালুয়েট করা, হ্যাঁ, সেই ইভালুয়েশনের পদ্ধতিটা একটু জানবো আপনার কাছ থেকে। ইভালুয়েশন পদ্ধতিটা হলো আপনার কোর্স বাই কোর্স করতে হবে। ইভালুয়েশনটা কোর্স বাই কোর্স করতে হবে। এন্ড কোর্স বাই কোর্স হলে হয় কি, ওরা সাবজেক্ট ওয়াইজ আপনাকে ক্রেডিট দিবে, আপনি কোন সাবজেক্টে কত ক্রেডিট পেয়েছেন এবং কোন সাবজেক্টে আপনার জিপিএটা কত আছে। দেন এটা হলো ক্লিয়ার একটা এট এ গ্লাসের মতো বোঝা যায় যে এটা ক্লিয়ার একটা কনসেপ্ট যে আপনি কোন সাবজেক্ট কি সাবজেক্ট পড়ছেন এবং কোন সাবজেক্টে আপনার কত ক্রেডিট আছে। অর্থাৎ বাংলাদেশে কেউ একজন পড়াশোনা করে এসেছেন, আমেরিকায় সেটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটার একটা ডকুমেন্টস আর কি, সেটার একটা ডকুমেন্টস। জি, আমার মনে হয় যে যারা আসলে সরকারি চাকরি করতে ইচ্ছুক এবং সামনের দিনগুলোতে প্রস্তুতি নিচ্ছে ইন্টারভিউয়ের জন্য, আমরা মোটামুটি তাদের জন্য অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আর কোনো তথ্য যুক্ত করতে চান কিনা? আমি তথ্য যুক্ত করতে চাই যে আপনারা যারা এখনো আগ্রহ প্রকাশ করছেন না যে গভর্নমেন্ট সেক্টরে ঢুকবেন, আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা আসুন, প্রচুর অপরচুনিটি আছে, হ্যাঁ, ট্রাই করুন, ইনশাল্লাহ সাকসেস আপনারা অবশ্যই হবেন। এটাই হলো আমার অ্যাডভাইস সবার প্রতি। জি, নিশ্চয়ই। এমডি জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং টি20 ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। অনুষ্ঠানের প্রথম অংশে আয়োজন ছিল এই পর্যন্তই। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্যাশে যারা বাড়ি প্রপার্টি কিনতে চান তারা আসলে কিভাবে কি করবেন সেটার বিস্তারিত নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এখন আলোচনার বিষয় ক্যাশে যারা বাড়ি কিনতে চান। এ ব্যাপারে আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন বেটার হোমস রিয়েলটির সিইও আসিফ এ চৌধুরী। আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে।
দর্শক যুক্ত হতে পারেন টেলিফোনের মধ্য দিয়েও। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যে কোনো মতামত TVN24 নিউজ নেটওয়ার্কে যে কোনো সময় আপনি জানাতে পারেন। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আসিফে চৌধুরী, ক্যাশে যারা বাড়ি কিনতে চান, আমাদের আজকের টপিক ক্যাশে কেন কিনবেন, কি সুবিধা? আসসালামু আলাইকুম, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই প্রোগ্রামে। ক্যাশের প্রথম যে বেনিফিট যেটা, আপনি কোনো মর্গেজ থাকতেছে না, বাড়িটা আপনার ফুল রাইট আপনার হয়ে যাচ্ছে, কোনো পেমেন্ট থাকতেছে না, হ্যাঁ ট্যাক্স বা ইন্স্যুরেন্স বা মেনটেন্যান্স এগুলো থাকতেছে, বাট অ্যাকচুয়ালি যে ব্যাংকের সাথে আপনার কোনো লেনদেন নাই। নর্মাল যেগুলা ইউটিলিটিস, যেগুলো বিলস, যেগুলো ওইগুলো আপনার থাকবে। এগুলো কোয়ার্টারলি আসে থাকে, পানির বিল বলেন আর সোয়ার বিল আর ইলেকট্রিসিটি ট্যাক্সেস যেগুলো, তো এগুলো তো নর্মাল আপনার যে কোনো বাড়িতেই আসে। বাট কথা হইলো যে কেন আপনারা ক্যাশে কিনবেন? ক্যাশের ডিলগুলো সাধারণত $100 থেকে $150 একটা প্রফিট মার্জিন থাকে, আপনি নর্মাল মার্কেট থেকে কম পাচ্ছেন। তো যদি আপনার হাতে টাকা থাকে তাইলে ওয়াই নট বাই উইথ দ্য ক্যাশ, যেহেতু ডিলস আর অ্যাভেলেবল। এগুলো অনেক সময় ব্যাংকে থেকে রিপোজেস করা থাকে, অকশনের বাড়ি থাকে বা ট্রাস্টির বাড়ি থাকে, নানান ধরনের প্রপার্টি এসে থাকে। এবং সেটা কিন্তু শুধু নিউ ইয়র্ক সিটিতে না, বা লং আইল্যান্ডেও আছে, আপস্টেটেও আছে, ইয়ঙ্কার্সেও আছে, ওয়েস্টচেস্টার কাউন্টিতেও আছে। ডিপেন্ড আপনি কোথায় আপনি কিনবেন। ব্রঙ্কসে অ্যাভেলেবল, কুইন্সে অ্যাভেলেবল, ব্রুকলিনে অ্যাভেলেবল, লং আইল্যান্ডও অ্যাভেলেবল। তো বেসিক্যালি মোরলেস কম বেশি সব জায়গায় এই অকশনের বাড়ি বা ক্যাশ ডিলের বাড়িগুলো অ্যাভেলেবল আছে। অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়েরও একটা বিষয় এখানে রয়েছে। এটা তো শুধু বাড়ির ক্ষেত্রে তো নয়, সব প্রপার্টির ক্ষেত্রে। জি, বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে, ঠিক আছে, কোনো ঝুঁকি আছে কি ক্যাশে বাড়ি? হ্যাঁ, ঝুঁকি আপনি হোমওয়ার্কটা করতে হবে। এই জন্য একজন আপনার অভিজ্ঞ যারা এই লাইনের কাজ করে থাকেন, কোয়াইট টু ফিউ পিপল আছেন, বাট আপনার হোমওয়ার্কটা করতে হবে, দেখে নিতে হবে বাড়িতে টাইটেলটা ক্লিয়ার আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো টেনেন্ট ইস্যু আছে কিনা, এবং বাড়ির কন্ডিশনটা কেমন, হাউ ওল্ড ইট ইজ। যদি অ্যাক্সেস, ভিতরে যাওয়ার অ্যাক্সেস থাকে সেটা আপনি দেখে নেবেন। এবং যারা আপনি যখন এটা অ্যামাউন্টটা যখন আপনি ফাইনাল প্রাইস অফার করবেন, ওটার সাথে মার্কেট ভ্যালুটা কেমন আছে, যে কম্পারিশন ভ্যালু যেটা কম বলে, ওইটা আছে কিনা, ওইটার সাথে ওই যে আপনি যে প্রাইসে কিনতেছেন সেটার সাথে মানে প্রফিট মার্জিন থাকবে কিনা আপনার। কেন কিনবেন আপনি? যদি লাভই না হয় তাহলে তো এত টাকা দিয়ে আপনার কেনার দরকার নাই। তো বেসিক্যালি ফিউ থিংস, এগুলো আপনার হোমওয়ার্ক করতে হবে এবং আপনার টার্গেট করতে হবে আপনি কোন এরিয়াতে চাচ্ছেন। মনে করেন আপনি যদি লং আইল্যান্ডে কিনতে চান, ওয়েস্টবেরিতে, তো ওয়েস্টবেরিতে আপনি টার্গেট করবেন যে আমার ওই এরিয়াতে আমার দরকার, বা কুইন্স ভিলেজে আমার দরকার, বা কুইন্সের স্টোরিয়াতে আমার দরকার। সব জায়গাতেই আছে, আপনি আপনার টার্গেট অনুযায়ী সেইভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন বা থাকার জন্য আপনি নিতে পারবেন। জি, একটা প্রপার্টি যখন আসলে ক্যাশে কেনা হয়, এটার মূল্যায়নটা আসলে কিভাবে হয়, এটার মূল্যটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়? এই জন্য আপনার একজন অভিজ্ঞ রিয়েলিটরের দরকার, বা যারা এই লাইনে এক্সপেরিয়েন্স আছেন। আমরা যারা এই লাইনে কাজ করতে পছন্দ করি এবং আমাদের অভিজ্ঞতা আছে, এবং বেসিক্যালি আমরা লয়ারের মাধ্যমে আমরা বাড়ির টাইটেলটা আগে রিভিউ করে নিই, দেখে নিই যে এটার মধ্যে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা ওনারশিপ নিয়ে। দেখা গেল আপনি কিনলেন, কেনার পরে আর 3 জন মালিক বেরিয়ে গেল, তো এটা আপনার হলো না। সো ইউ নিড এ ক্লিন টাইটেল। তো ক্লিন টাইটেলের জন্য আমরা আমাদের যেটুকু করার দরকার এগুলো আমরা করে থাকি। যারা ক্রেতা রয়েছেন তারা ক্যাশে আসলে ডিল করার ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন? অফকোর্স আপনি তো এই দেশের লিগ্যাল বৈধতা থাকতে হবে, আপনার গ্রিন কার্ড অথবা সিটিজেন হতে হবে, এবং টাকা আপনি বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনার যদি স্টক মার্কেটে থাকে, স্টক মার্কেট থেকে, কেউ তো টাকা বালিশের নিচে রাখে না, সবাই ব্যাংকে রাখা থাকে বা মিউচুয়াল ফান্ড দিস, ওইখান থেকে আপনি ট্রান্সফার করে নিয়ে আসবেন। এবং 3 মাস যদি ব্যাংকে টাকা থাকে সেটাতে আর কোনো ইস্যু হয় না, যেহেতু এটার সাথে কোনো ইস্যু আসবে না। আপনি চেক লিখবেন, চেকটা ক্লিয়ার হয়ে যাবে, সার্টিফাইড চেক নিয়ে আসবেন, ক্লিয়ার হয়ে যাবে। বা ব্যাংকের বা অন্যান্য আরো উপায় আছে যেগুলা
যখন আপনি সিরিয়াস হবেন তখন এগুলো ডিটেলস যে কিনবে ওনার সাথে কথা বলা যাবে। জি, ট্যাক্সের বিষয়টা আসলে কি ধরনের হয় এই ক্ষেত্রে? ট্যাক্স যেগুলো প্রচলিত যে যে রেগুলেশন যতটুকু আছে অতটুকুই হয়, কারণ ক্লোজিং এটাতে কোনো রকম কোনো জটিলতা কি হয় কোনো এই ক্ষেত্রে? জটিলতা নাই, কারণ এটার মধ্যে কোনো ক্লোজিং কস্ট বলতে ওই ওই যে নর্মালি যে মর্গেজ নিয়ে যেভাবে ক্লোজিং কস্ট হয় ওটা নাই। এটার মিনিমাম একটা 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 অ্যামাউন্ট যেটা একদম যেটা ডিউ, লয়ার্স ফি, টাইটেল ফি, সার্চিং ফি, এগুলা প্লাস যে সেল ট্যাক্স যেগুলো আছে ওইগুলো দিতে হবে। কি আসিফ চৌধুরী, আপনি অনেকদিন ধরে যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছেন কিংবা আপনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনার কাছ থেকে জানবো যে ক্যাশে কোনো একটা প্রপার্টি কেনার ক্ষেত্রে আসলে সব থেকে বড় চ্যালেঞ্জটা কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে টাকাটা আপনার থাকতে হবে। আচ্ছা, টাকাটা অনেকের মনে করেন কেউ হয়তো দেশের মধ্যে দেশে থেকে আর রাখা আছে, কেউ হয়তো অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা আছে, স্টক মার্কেট বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, বা দিস এন্ড দ্যাট, বা অন্যান্য জায়গাতে সব টাকাগুলোরে আপনি একটা জায়গাতে নিয়ে আসতে হবে, তাহলে ইজি আপনি মনে করেন তখন ট্রান্সফার করতে পারলেন। অনেকে বিটকয়েন কিনে বসে আছে, টাকা ব্যাংকে না রেখে ওগুলো ট্রানজাকশন করে, যেগুলো হয় ফাইন্যান্সিয়াল মার্কেটে যেটা। তো টাকাগুলোরে আপনি 500,000 হোক, 600,000 হোক, আর $1 বিলিয়ন হোক, বা আপনারা 2-3 জন মিলেও কিন্তু আপনারা এটা এই ধরনের প্রপার্টি আপনারা কিনতে পারবেন এবং প্রফিটটাও অন্যান্য বিজনেস থেকে মোটামুটি সিকিউর। কারণ একটা ডিল থেকে যদি আপনি 100,000 আপনার প্রফিট হয়, তো 3 জনের যদি মিলেও কিনেন তাহলে একটা গুড অ্যামাউন্ট অফ মানি শর্ট টার্ম আপনি 3 মাসে 6 মাসের মধ্যে সেই টাকাটা আপনি বের করে নিয়ে যেতে পারছেন। তো বছরে ইজিলি মনে করেন 100 থেকে 150-200 হাজার টাকা কামানো কোনো ব্যাপার না। জি, আরেকটা বিষয় একটু জানবো যে স্ক্যামিং কিংবা প্রতারণা, যেটি আমেরিকায় এখন সব ক্ষেত্রে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে, সেখান থেকে আসলে একজন ক্রেতা নিজেকে কিভাবে সামলে রাখবেন এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। তার আগে একজন দর্শক রয়েছেন টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে হ্যালো, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চুক্তি বলছিলাম। ওয়ালাইকুম আমি একটু আসসালাম। জানতে চাচ্ছি, যদিও উনি আজকে ক্যাশে বাড়ি কেনা নিয়ে কথা বলছেন, যদিও এখানে ইন্টারেস্ট রেট কিংবা ব্যাংকের মর্টগেজের কোনো ব্যাপার নেই, তারপরেও একটু আমি জানতে চাচ্ছিলাম যে যারা বাড়ি কিনেছে অলরেডি, রিফাইন্যান্সিং এর জন্য এখন কি ভালো সময় কিনা, যদি রিফাইন্যান্সিং কেউ করতে চায়, কিংবা ইন্টারেস্ট রেট এখন আসলে কত, কিরকম, উনি একটু যদি একসাথে একটু বলে দেন এই ফাঁকে, যদিও আমি জানি প্রসঙ্গটা এটার সাথে মিলছে না, তারপরে বললে খুব ভালো হয়। থ্যাংক ইউ। প্রথমে আপনি জেনে নিই আপনার কারেন্ট ইন্টারেস্ট রেটটা কত, বা আপনি প্রপার্টি ওন করেন কিনা। যদি করেন এটা কি মিক্সড ইউজ প্রপার্টি না রেগুলার প্রপার্টি, যে সিঙ্গেল ফ্যামিলি হোম, মাল্টি ফ্যামিলি হোম, ওই 2-3টা ব্যাপারই আমি একটা ওন করছি এবং সেটা আমার সিঙ্গেল ফ্যামিলি হোম, এবং আমি ইন্টারেস্ট রেটটা পেয়েছিলাম 6.3-তে। 6.3। আমি মনে করি এই টাইমে আপনার আর এই মুহূর্তে রিফাইন্যান্স করার দরকার নাই। আপনি ওয়েট করুন আনটিল 2025 মিডল অফ মনে করেন জুন জুলাইতে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসবেন, আর আমরা আশা করতেছি যে ইন্টারেস্ট এটা কমে আসবে বাই নেক্সট সামার। কারণ বিগত যে 3-4 বছর ছিল ইনফ্লেশনটা খুব হাই ছিল, এই জন্য ইন্টারেস্টটা বেড়ে গেছিল। সো ওইটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে অনেক কমে আসতেছে, এবং আশা করতেছি মিস্টার ট্রাম্প আমাদের বিজনেস ফ্রেন্ডলি হবেন, এটাই সবার ধারণা। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্ন উত্তর স্পষ্ট হয়েছেন। ট্রাম্পের নীতি নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে যে প্রশ্নটি করেছিলাম টেলিফোনে যাবার আগে, যে প্রতারণা কিংবা স্ক্যামিং এর থেকে যদি কেউ আসলে করতে চায় সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন? প্রথমেই আপনি একজন অভিজ্ঞ রিয়েলিটরের সাথে আপনি যোগাযোগ করবেন, ট্রাস্টেড রিয়েলিটর যারা এই কমিউনিটির মধ্যে দীর্ঘদিন এই লাইনে আছেন বা বুঝেন। মেক শিওর হয়ে আপনি টাকা পয়সা দিবেন। টাকা পয়সা দেওয়ার আগে কারো সুইট টকে আপনি চেক দিবেন না, বলবেন হ্যাঁ এটার মধ্যে 200,000 আছে, 300,000 প্রফিট আছে, দেখা গেল হয়তো 20-30-40,000 আছে, আপনি 600,000 দিয়ে 30,000 টাকা তো আপনার খরচই হয়ে যাবে। তো মেক শিওর আপনি কি প্রপার্টি কিনতেছেন, কোন ধরনের প্রপার্টি দিচ্ছেন, এটার ভিতরে কি আছে, হোল ডিটেল না জেনে কোনো জায়গায় সাইন করবেন না, কোনো জায়গায় চেক দিবেন না।
জি, ট্রাম্পের বিষয়টি আমরা আনছিলাম যে নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হচ্ছে, ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসবেন এবং তিনি আসলে কি ধরনের নীতি সামনের দিনগুলোতে আসলে প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আপনি বলছিলেন যে হয়তো সামনের দিনগুলোতে আরেকটু সহজ হবে সবকিছু, কতটা সহজ হবে এবং কেন সহজ হবে? এটা $1 million question, then again I have to answer it. আমার যে পূর্ব থেকে অভিজ্ঞতা বা মিস্টার ট্রাম্পের যে পলিসি সম্বন্ধে যেটা আমার ধারণা, হয়তো আমার সাথে অনেকে এগ্রি হবেন আবার নাও এগ্রি হবেন, কারণ উনি আমেরিকার ইকোনমি নিয়ে ওনার কনসার্ন, আমেরিকার দেশটা নিয়ে উনি কনসার্ন। তো সব ওনার যেগুলো পলিসি এগুলো হচ্ছে আমেরিকান পিপল ফ্রেন্ডলি। তো পিপল ফ্রেন্ডলি হতে গেলে প্রথমেই মনে করেন যে এই একটা ইন্টারেস্ট রেট কিন্তু একটা বিগ ফ্যাক্টর। স্টক মার্কেট বলেন, ফাইন্যান্সিয়াল মার্কেট বলেন, রিয়েল এস্টেট মার্কেট বলেন, তো এইগুলা যখন আপনি কনসিডার করবেন, কারণ এই যে ফেডের চেয়ারম্যানকে উনি বলছেন উনি ফায়ার করবেন, ওনার সেই এক্সিকিউটিভ ক্ষমতা আছে। তো এইগুলা দেখার বিষয়, রিমেইন টু বি সিন, বাট হোপিং যারা আমরা এই লাইনে আছি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তারা হোপিং ফর বেটার ডেজ। জি, সামনের দিনগুলোতে আসলে আমরা ভালো কিছু হবে সেই সম্ভাবনার কথাই আপনি বলছেন। আগামী 5 বছরে ক্যাশ ক্রেতাদের জন্য মার্কেটে কি ধরনের পরিবর্তন কিংবা পরিমার্জন আসতে পারে বলে আপনার ধারণা? It's a huge opportunity. Keep coming. এই যে নিউ ইয়র্কের আশপাশের যে অঞ্চলের যে ডিলগুলো আসবে, আমি বাইরে যাব না আসলে, আমি আমার কনসেন্ট্রেশনটাই এই সাইডে। তো নিউ ইয়র্ক সিটির যে কোনো জায়গায় কিনবেন, আপনি যদি কিনতে পারেন তাহলে অপরচুনিটি, মানি মেকিং এর অপরচুনিটি আছে। কত টাকা কামাবেন সেটা আপনার হোমওয়ার্কের উপরে নির্ভর করবে, কার সাথে আপনি কাজ করতেছেন এটার উপরে নির্ভর করবে, বাট দেয়ার আর অপরচুনিটি উই মেক লট অফ মানি। জি, প্রপার্টি কেনার আগে সেখানকার যে লোকাল মার্কেট, সেই জায়গাটা বিশ্লেষণ করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? অ্যাবসলিউটলি 100%। এই জন্য আপনার একজন অভিজ্ঞ, আপনার রিয়েল এস্টেট যদি আপনি একবারেই নতুন হন এই লাইনে বা আসতে চাচ্ছেন, তখন আপনি একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্টের সাথে বা এই লাইনে যারা জড়িত আছেন তাদের সাথে ইনফরমেশন নিয়ে ডাবল ট্রিপল হোমওয়ার্ক চেক করে তারপরে আপনি কিনবেন। সাথে সাথে এই জায়গাগুলোতে আসলে স্টাডি না করে কিনলে পরে পরবর্তীতে কি ধরনের ভোগান্তি হতে পারে? ভোগান্তি মনে করেন আপনার তখন হয়তো যদি টেনেন্ট ইস্যু থাকে বা বাড়ির মেজর কোনো ভায়োলেশন থাকে বা টাইটেলের মধ্যে থাকে, তাহলে এই যে আপনার যে ডাউন পেমেন্ট যে টাকাটা দিচ্ছেন সেটা তোলাটা ডিফিকাল্ট হয়ে যায়, এটাই আর কি। প্রপার্টির মান যাচাই করার বিষয়টাও তো মনে হয় অনেক বেশি জটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? প্রথমে আপনি তো এই জন্য বললাম যে আপনার হোমওয়ার্কটা করা দরকার, বাড়িটা কবে বিল্ড হয়েছে এবং ওই বাড়িতে কোনো কতটুকু দেনা পাওনা রয়ে গেছে, কোন ধরনের ভায়োলেশন আছে কিনা। সাধারণত এইগুলাতে হয়ে থাকে আবার নাও হয়ে থাকে, তো ওইটা কিন্তু আপনি নিজে থেকে চেক করে নিতে হবেন, বা আপনার রিয়েল এস্টেট যে এজেন্ট আছে বা লয়ার যারা আপনার সাথে কাজ করবে তাদের মাধ্যমে আপনি একটা পুরো বায়োডাটাটা আপনি এই বাড়ির পেয়ে যেতে পারেন। ক্যাশ প্রপার্টিতে কি এই ঝুঁকিগুলো কি একটু বেশি কাজ করে? হ্যাঁ, আবার নাও। আপনার যে জায়গায় আপনি বুঝিয়ে নিতে হবে সবকিছু, যেটা আপনার জন্য ওয়ার্ক করবে। সব ডিল তো আপনার জন্য ওয়ার্ক করবে না, যেটা আপনার জন্য ওয়ার্ক করবে সেটাই আপনি নেবেন। এই জন্য আপনার একজন রিয়েল এস্টেট ব্রোকার বা যারা এই লাইনে কাজ করেন। নিশ্চয়ই টেন্যান্ট ইস্যুটা ইদানিং মনে হয় যে খুব বেশি আলোচনায় আসছে, কেন আসছে আসলে, কোন ধরনের সমস্যাগুলো ইদানিং বেশি ঘটছে? সমস্যাটা ওই যে প্যান্ডামিক থেকে শুরু হয়েছে, যে সরকার নানান ধরনের টেনেন্টদেরকে সুবিধা দিতে যে বলছে যে তুমি ভাড়া দিও না, আমরা দিব, ওই ট্রেন্ডটা কিন্তু এখনো চালু রয়ে গেছে। তো এখন তো আর প্যান্ডামিক নাই, লোকজন কাজে ফিরে গেছে, তো সবাই যে করতেছে এটা ঠিক না। আবার আমার অনেক ল্যান্ডলর্ডও আছে যারা ঠিক মতো বাড়ি মেনটেন করেন না, হিট দিচ্ছেন না, ঠান্ডা হয়েছে হট ওয়াটার নাই, হিট দিচ্ছেন 1 ঘন্টার জন্য, 24 ঘন্টার মধ্যে যে জায়গায় 6-7 ঘন্টা হিট দেওয়ার কথা দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা। তো টেনেন্টরাও ওই হাউজিং ইয়েতে যে কমপ্লেন দিচ্ছে দিস দ্যাট। সো এইগুলো ভায়োলেশন কিছুটা অ্যাভয়েড করা যেতে পারে যদি আপনি একটু সচেতন হন, এবং ভাইস ভার্সা।
যারা টেনেন্ট আছেন ওনারাও যদি বিলটা অন টাইমে প্যান করেন তাহলে ল্যান্ডলর্ডের সাথে ইস্যু হওয়ার কথা না। টেনেন্ট মানে টেনেন্টদের সমস্যার কথা তো শুনলাম যে টেনেন্টরা আসলে কি ধরনের সমস্যা করে, ল্যান্ডলর্ডরাও তো অনেক ধরনের সমস্যা করছেন, সেই ক্ষেত্রে টেনেন্টরা আসলে কি করতে পারেন কিংবা আসলে এখনকার যে পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? এটা একটু এক্সেসিভ হয়ে যাচ্ছে ল্যান্ডলর্ডদের জন্য। উই নিড সাম চেঞ্জেস ইন ইয়ার, কারণ যে একজন $1 মিলিয়ন দিয়ে বাড়ি কিনলো, কেনার পরে 3 মাস টেনেন্ট পে করলো, 3 মাস পর থেকে রেন্ট দেওয়া বন্ধ করলো, তখন এটা অ্যাডেড একটা বার্ডেন ক্রিয়েট হয়ে যাচ্ছে ল্যান্ডলর্ডের উপরে। হয়তো ওনার হয়তো 3 মাস 6 মাস দেওয়ার ক্যারি করার ক্ষমতা আছে, 6 মাস পরে আর ক্যারি করার ক্ষমতা নাই। কিন্তু কোর্টে গেলে দেখা যাচ্ছে কোর্ট এটা এক বছরের মধ্যেও শেষ করতে পারছে, 13-14 মাস ধরে যাচ্ছে, তখন ল্যান্ডলর্ড বিহাইন্ডে পড়ে যাচ্ছে, তখন আবার ওই ব্যাংকে থেকে চিঠি আওয়া শুরু হয়েছে, ফোরক্লোজার নোটিশ, দিস দ্যাট। তো এগুলো হচ্ছে এবং somebody should speak up from our community, our mayor, our political leaders who are representing that issue need to be resolved. এটা কন্টিনিউ করা যায় না। এই আইনটা ছিল 100 বছরের পুরনো আইন, এটা এই সময়ের জন্য এটা জাস্টিফিকেশন না, কারণ সরকার তো কোনো হেল্প ল্যান্ডলর্ডকে দিচ্ছে না। হ্যাঁ, টেনেন্টদেরকে দিচ্ছে হয়তো, কিন্তু ল্যান্ডলর্ড তো কোনো ব্রেক পাচ্ছেন না। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আসিফে চৌধুরী, যেহেতু এই বিষয়টি আলোচনাতে আসলোই, তাই আপনার কাছ থেকে একটু শুনবো, বিশেষ করে দর্শকদের জন্য পরামর্শ দিবেন। বাসা ভাড়া নেয়ার আগে এবং দেওয়ার আগে দুই পক্ষেরই কোন দিকগুলো যাচাই করা উচিত? বাসা প্রথমেই বলে নিই টেনেন্টদের পক্ষে, বাসা নেওয়ার আগে আপনি মেক শিওর হবেন যে বাসাতে আপনার হিট মানে হট ওয়াটার, ইলেকট্রিসিটি, কোনো হ্যাজার্ড কন্ডিশন আছে কিনা। হয়তো কিছু আপনার একটু খরচ হবে, হয়তো কোনো ইন্সপেক্টর দিয়ে আপনি চেক করে নিতে পারবেন, বাট ল্যান্ডলর্ড এইগুলা বেসিক যেগুলো রুলস যেগুলো আছে সেগুলো ওনার মেনটেন করতে হবে। অফকোর্স ল্যান্ডলর্ডের ক্ষেত্রেও আপনি ক্রেডিট চেক করবেন, জব রেফারেন্স করবেন, ক্রস রেফারেন্স করবেন, আগে টেনেন্ট কোথায় ছিলেন ওই রেফারেন্স লেটার লাগবে, বা ওনার সাথে বলবেন যে মেক শিওর হি ওয়াজ এ গুড টেনেন্ট, কারণ আগে 1 বছর সে পেমেন্ট না দিয়ে আপনার বাসায় আসে আবার আরো 1 বছর সে পেমেন্ট দিবে না, তো এটা তো কন্টিনিউ করা যাবে না। তো মেক শিওর হবেন যে আপনি ক্রেডিট চেক করবেন, প্রিভিয়াস রেফারেন্সগুলো পসিবলি 2-3টা রেফারেন্স আপনি বলবেন টেনেন্টকে দেওয়ার জন্য যে হি ওয়াজ এ গুড টেনেন্ট, বা কারণ ক্রেডিট রিপোর্ট দেখলেই তো বোঝা যাবে লেট পেমেন্ট আছে কিনা। ওইগুলা যেগুলো হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো করবেন। পসিবলি হয়তো $700-800 আপনার খরচ হবে, একজন উকিলের মাধ্যমে একটা লিজ এগ্রিমেন্ট করায় নেবেন। মেক শিওর তার ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি, সব ডিটেলস যেগুলো পার্সোনাল ইনফরমেশনগুলোর জন্য আপনার কাছে রাখা থাকে। ইন কেস 3 মাসের মধ্যে সে যদি রিফিউজ টু পে, ইউ কুড টেক হিম টু দ্য কোর্ট, এবং ওই কোর্ট ফিস যেগুলো আসবে ওই টেনেন্টরাই দিতে হবে। এইভাবে আপনি যদি এগ্রিমেন্ট করেন একজন লয়ারের মাধ্যমে, বেসিক্যালি তখন আপনার থেকে সেই দায়ভার কমে গেল, এবং যে টাকাটা আপনি পাচ্ছেন না সেটাও যে লুজ করলেন পেমেন্টটা, ওটা আপনার ট্যাক্স রিটার্নে ওটা আপনি ক্লেম করতে পারবেন। মনে করেন 6 মান্থসে আপনার মনে করেন $12,000 আপনার রেন্ট পাও না, আপনি পান নাই, সেটা আপনি লস হিসাবে দেখাবেন আপনার ট্যাক্স রিটার্নে। সো বেসিক্যালি ইট উইল কভার ইউর এক্সপেন্স। জি, একটু সচেতন থাকলে আসলে অযাচিত ঝামেলা এড়ানো সম্ভব। আসিফে চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। আমার ফোন নাম্বার 9177415308। আসিফ চৌধুরী, বেটার হোম সেল সাইট কুইন্স। দর্শকদের ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। দ্য ভিউজ অনুষ্ঠানেই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।